আমাদের একটা জলজান্ত মেয়েকে এইভাবে ধর্ষণ করে খুন করে দেওয়া হলো, আর বাংলার মুখ্যমন্ত্রীর বিবেকের দংশন হয় না, তার অনুতাপ হয় না, তার দুঃখ হয় না, তার অনুভূতি হয় না। এরকম নিষ্ঠুর নির্মম হিংস্র মুখ্যমন্ত্রী বাংলার মানুষের কখনো ভালো করতে পারে না। তাই তার প্রতিবাদ হচ্ছে বাংলায়। আমরা সেই প্রতিবাদীদের যে আন্দোলন, সে আন্দোলনকে সমর্থন জানিয়ে আমরা আন্দোলন করছি। তাদের দেখানো পথে আমরা আন্দোলন করছি, আমাদের দেখানো পথে তাদেরকে আন্দোলন করতে বলছি না। আমরা দায়িত্ব নেমেছি, তাদের দেখানো পথে আমরা আন্দোলন করছি। যারা আন্দোলন করছে তাদেরকে আমাদের ধন্যবাদ। এখানে যারা মা বোন আছেন, ভাবি বুবুর আছেন, গুরুজনেরা আছেন, আপনারা আমাদের সমর্থন করেছেন এই অনশনের জন্য, আপনাদেরকে ধন্যবাদ জানাই, সালাম জানাই। যে সমস্ত ভাইরা বোনেরা অনশন করেছেন 48 ঘন্টা ধরে, আজকে তাদের এই অনশনের কারণ একটাই, তা হলো বিচার চাই। যেমন তারা বলছে বিচার চাই, আমরাও বলছি বিচার চাই। এখানে রাজনীতি নেই, ধর্ম নেই, বর্ণ নেই। আমরা আমাদের একটা ঘরের মেয়ের তাকে নৃশংসভাবে খুন এবং হত্যার বিচার চাই। এখানে কোনো ভোট নেই, কোনো রাজনীতি নেই, কোনো ধান্দাবাজি নেই। খুব দায়িত্ব নিয়ে কথা বলে গেলাম। জয়। এদের সবাইকে ফল খাইয়ে, ফলের রস খাইয়ে এবং ফল দিয়ে তাদেরকে অনশন ভঙ্গ করছেন অধীর রঞ্জন চৌধুরী, প্রদেশ কংগ্রেসের সভাপতি। উপস্থিত আছেন শহর কংগ্রেসের সভাপতি তাপস মজুমদার মহাশয়। আমাদের 38 ঘন্টা ধরে যে অনশন চলছে, সেই অনশন ভঙ্গ করলেন শেখ ববির নেতৃত্বে অধীর রঞ্জন চৌধুরী অনশন ভঙ্গ করলেন। সবাইকে শিল্টু দাস, শেখ ববি, তপন মাইতি এবং ফিরদৌস আমাদের সবাইকে খাইয়ে আমাদের অনশন ভঙ্গ করলেন। অধীর রঞ্জন চৌধুরীর সঙ্গে উপস্থিত আছেন তাপস মজুমদার, আমাদের শহর কংগ্রেসের সভাপতি। যারা এই অনশন কর্মসূচিকে সর্বতভাবে সহযোগিতা করেছেন। গতকাল দুপুর 12টা থেকে আজকে সন্ধ্যে 6টা পর্যন্ত অনশন কর্মসূচি হওয়ার কথা ছিল। 38 ঘন্টা পরে আমাদের এই অনশন কর্মসূচিকে ভঙ্গ করা হলো। অধীর রঞ্জন চৌধুরী আমাদের অভিভাবক, প্রদেশ কংগ্রেসের সভাপতি, তিনি আজকে আমাদের এই অনশন কর্মসূচি ভঙ্গ করলেন। সেই আরজিকর হাসপাতালের ঘটনা আপনারা সবাই জানেন। আরজিকরের এই নৃশংস ঘটনার প্রতিবাদে সারা বাংলা শুধু নয়, ভারতবর্ষ এবং ভারতবর্ষের বাইরে অন্যান্য দেশেও মানুষ একটাই দাবি করছে যে বিচার চাই। পৃথিবীতে 25টা দেশের 130টা শহরে এই প্রতিবাদ হয়েছে। গত 1 মাসে এই কলকাতা শহরের মধ্যে 300-র উপরে বড় বড় মিছিল হয়েছে। বাংলার মা বোনেরা, বাংলার ভাবি বুবু আপারা, তারা রাতের দখল নিতে চাইছে। তাদের বক্তব্য, রাতে আমরা সুরক্ষিত থাকবো না কেন, আমাদের ঘরের মা বোনেরা সুরক্ষিত থাকবে না কেন? গত 14ই আগস্ট স্বাধীনতা দিবসের আগের রাত্রে প্রথম রাত দখলের আহ্বান জানানো হয়েছিল এবং সেদিন এ বাংলায় 3.25 কোটি মানুষ, তারা আমাদের ঘরের মা বোন, ভাবি বুবু আপা, তারা সেই আন্দোলনে সামিল হয়ে এক ইতিহাস রচনা করেছে। এ বাংলায় শুধু নয়, ভারতবর্ষে এরকম আন্দোলন কেউ কখনো দেখেনি। এটা কোনো রাজনৈতিক দলের আন্দোলন নয়, কংগ্রেসের আন্দোলন নয়। মানুষের যে আন্দোলন, সেই আন্দোলনকে সমর্থন জানিয়ে আমরা
তাদের পাশে দাঁড়াতে চাইছি, আর কিছু না। আন্দোলন তারা করেছে, আজকেও জুনিয়র ডাক্তাররা আন্দোলন করছে। 24 ঘন্টা পার হয়ে গেছে, তারা স্বাস্থ্য ভবনের সামনে ধর্ণা দিয়ে বসে আছে। সারা বাংলার যেখানে সেখানে আন্দোলন করছে, কেউ কাউরের নির্দেশ দিতে হচ্ছে না, কেউ কাউকে বলতে হচ্ছে না স্বতঃস্ফূর্ত হবে মানুষ আন্দোলন করছে। এই ধরনের আন্দোলন যে হতে পারে আমাদের জীবদ্দশায় কখনো জানা ছিল না। আমি নিজে সেই নির্যাতিতা পরিবারের বাড়িতে 2 বার গেছিলাম। একটা সন্তান, একটাই মেয়ে তাদের। তারা কাঁদতে কাঁদতে বলছিল যে আমরা গরিব পরিবারের একটা মেয়েকে মানুষ করেছিলাম, আমাদের ঐশ্বর্য নেই, সম্পদ নেই, অর্থ নেই, একমাত্র মেয়ে, তার স্বপ্ন ছিল ডাক্তার হব, কিন্তু পড়াবো কি করে? আমাদের তো নুন আনতে পান্তা ফুরিয়ে যায়, দুবেলা নিজেদের খাবার জোটাতে পারি না, মেয়েকে মানুষ করতে পারছি না, তাকে ডাক্তার বানাবো কি করে? কিন্তু একটাই মেয়ে, তার স্বপ্নকে যদি পূরণ করতে না পারি তাহলে বাবা মা হয়ে আমাদের জীবন তো বৃথা। আমরা প্রাণ পড়ে রোজগার করে মেয়েটাকে পড়াতে চেষ্টা করেছিলাম। তার বাবা দর্জির দোকানে সেলাইয়ের কাজ করতে নামলো, না খেয়ে, বাবা মা না খেয়ে না দিয়ে শুধুমাত্র মেয়েকে পড়াবো কি করে, তাদের এটাই ছিল জীবনের একটা লক্ষ্য। সেই লক্ষ্যে তারা মেয়েটাকে পড়াশোনা শেখালো। সেই মেয়েটা কল্যাণী মেডিকেল কলেজ থেকে MBBS করলো, তারপর আরজি করে ট্রেনিং নিতে গেল তার মেধার দৌলতে। বলছে যেদিন শেষ মেয়ের সঙ্গে কথা, সেদিন রাত্রি 11:30টার সময় মেয়ে আমাদেরকে ফোন করে জিজ্ঞেস করলো, তোমরা খেয়েছো? আমরা বললাম হ্যাঁ খেয়েছি, তুমি খেয়েছো? বলছে আমরা খাবো একটু পরে। সেই শেষ কথা, আর তার সঙ্গে কোনো কথা হয়নি। বলছে সেদিনও জানি না মেয়ের এটাই শেষ কথা। সকালবেলায় ফোন আসছে হসপিটাল থেকে যে মেয়ে অসুস্থ, তারপরে ফোন আসছে মেয়ে আত্মহত্যা করেছে, তারপরে আপনারা সবাই জানেন তাদের না দেখতে দেওয়া হয়েছে না ডেড বডি দেওয়া হয়েছে। এবার আমি দ্বিতীয় আরেকবার গেলাম সেই পরিবারের কাছে। আমার একটা বন্ধু আছে আরজি করে ডাক্তার, সে বাবাকে বললে আরেকবার চলো, তাই গেলাম। সেদিন তারা বলছে যে আমার নিজের মেয়ে তার ডেড বডিটাকে এই যেখানে বসে আছি তার সামনে এই ফ্লোরে রেখে দেওয়া হয়েছিল, আমরা বাড়ি ঢোকার আগেই ডেড বডি ঢুকিয়ে দেওয়া হয়েছে, কিছু বলার আগেই তাকে পোড়ানোর জন্য শ্মশানে নিয়ে যাচ্ছে, বাড়িতে 400 পুলিশ ঘিরে রেখে দিয়েছে। তার মধ্যে একজন অফিসার দেখালো আমাকে, এই যে আমাদের যেখানে বসি তার ডান দিকে একটা রান্নাঘরের দিকে, বলছে এখানে ডেকে নিয়ে গিয়ে বলছে টাকা পয়সা যা লাগে নিন, তাড়াতাড়ি করে মেয়ের ডেড বডিটাকে ছেড়ে দিতে হবে। তারপরে মুখ্যমন্ত্রী এলেন, তাকেও আমরা দাবি করলাম যে আমাদের মেয়ের অপরাধীদের ধরে শাস্তির ব্যবস্থা করতে হবে, আপনি আমাদের মুখ্যমন্ত্রী। মমতা ব্যানার্জি বললেন হ্যাঁ, কোনো অভাব হলে বলবেন, আপনাদের টাকা দেওয়ার ব্যবস্থা আছে। আমাদেরকে বলেছে তার মা, আমি তার সাক্ষী। সেদিনকে আমি তাদের বাড়ি থেকে বেরিয়ে টিভির সামনে কথা বলেও ছিলাম যে তাদের পরিবারকে টাকা দেওয়ার চেষ্টা করা হয়েছে, তাদের পরিবারকে
মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ভরসা দিয়েছিলেন, তাদের পরিবারকে আশ্বস্ত করা হয়েছিল। মমতা ব্যানার্জি এবং বিনীত গোয়েল তারা বলেছিলেন, মনে করে দেখুন, যে একজন ধরা পড়েছে, এখনো 4-5 জন আমরা ধরে দেবো, কোনো চিন্তা নেই, 1 সপ্তাহের মধ্যে। 1 সপ্তাহ না, মাসের পর মাস চলে যাচ্ছে, অপরাধী গ্রেপ্তার হচ্ছে না। সিবিআইয়ের ঘাড়ে দোষ চাপিয়ে কলকাতার পুলিশ, পশ্চিমবঙ্গের পুলিশ নিজের দায়িত্ব এড়িয়ে যেতে পারে না। আমি নতুন করে আরজিকর কাণ্ড নিয়ে আপনাদের কাছে কিছু বলার চেষ্টা করবো না, এই কারণে আপনারা সবাই জানেন, প্রতিদিন টিভিতে একটাই আলোচনা, আরজিকর আর আরজিকর, এবং সেই আলোচনায় সারা বাংলার মানুষ অংশগ্রহণ করছে, বাংলার মানুষ দেখছে। আজকে এই পশ্চিমবঙ্গ পৃথিবীতে যার পরিচয় ছিল, রবীন্দ্রনাথের দেশ, কাজী নজরুল ইসলামের দেশ, স্বামী বিবেকানন্দের দেশ, নেতাজি সুভাষচন্দ্রের দেশ, সারা বিশ্বে আজ পশ্চিমবঙ্গের আলোচনা কি? এই পশ্চিমবঙ্গে ডাক্তারকে ধর্ষণ করে খুন করে দেওয়া হয়, পশ্চিমবঙ্গের সরকার চুপ করে থাকে। ডাক্তার আন্দোলন করছে, একবার কি বাংলার মুখ্যমন্ত্রী তাদের সঙ্গে গিয়ে আলোচনায় বসতে পারতো না? বলুন তো, 1 মাস পার হয়ে গেছে, ডাক্তার আন্দোলন করছে, একবার কি তাদেরকে ভরসা দিতে পারতো না? আজ ডাক্তারদের সঙ্গে সাধারণ মানুষের একটা দুশ্মনী তৈরি করার চেষ্টা করা হচ্ছে। তারা বিচার চাইছে, তারা অন্য কিছু চায়নি। বাংলার মুখ্যমন্ত্রী আপনার কাছে তারা প্রমোটারি চায়নি, কাটমানি চায়নি, ধান্দাবাজি করার কোনো বুদ্ধি তাদের নেই। তারা শুধু বিচার চাইছে তাদের বোনের, তাদের বুবুর। আপনি তাদের প্রতি এতটাই অসহিষ্ণু, আপনাদের লোকরা তাদেরকে ভয় দেখায়। আজকে একজন আবার বলেছে, যারা আন্দোলন করেছে তারা নাকি সব দেশদ্রোহী। অথচ ভেবে দেখুন, এই যে মেডিকেল কলেজ, এই মেডিকেল কলেজে পশ্চিমবঙ্গের তৃণমূল সরকারের আমলে ডাক্তার হতে গেলে কোনো অসুবিধা না, খালি নোট থাকলেই হলো, খালি টাকা থাকলে ডাক্তার হওয়া যাবে। আপনার ঘরের ভালো ভালো ছেলে মেয়েদের পড়াশোনা করে মানুষ করে কোনো লাভ নাই, আগে টাকা জোগাড় করুন। সেখানে দালাল বসে আছে, সে দালাল ডাক্তারি পরীক্ষার আগে প্রশ্নপত্র দিয়ে দেবে, প্রশ্নপত্রের সঙ্গে সঙ্গে উত্তরপত্র দিয়ে দেবে। আপনার কাজ কি? আপনার কাজ হচ্ছে খালি উত্তরটা লিখে দেওয়া, গিয়ে আপনি কি হবেন? ডাক্তার হবেন। যারা পুরনো ডাক্তার তারা বলছে, যে সমস্ত ডাক্তার বার হচ্ছে তাদের মধ্যে একটা অংশ যারা টাকা দিয়ে ডাক্তার হয়েছে, তারা মানুষের ব্লাড প্রেশার মাপতে পারে না, তারা জানে না শরীরের বিভিন্ন অঙ্গের নাম কি। তাদের কাছে আমি আপনি কি দেখাবো? আপনারা জানেন, ডাক্তার আমাদের কাছে দ্বিতীয়বার আমাদের জীবন দেয়। ভগবান মাথায় ব্যথা হলে বলবে ঘাড়ে গ্যাস্ট্রিক হয়েছে, পেটের প্রবলেম হলে বলবে নিউমোনিয়া হয়েছে পেটে। তা আমরা কোথায় যাব? আর এই শিক্ষাটা কোথায় হচ্ছে? এই পশ্চিমবঙ্গে। আচ্ছা বলুন তো, যারা আমার আপনার ভবিষ্যতের জীবন নিয়ে ছিনিবিনি খেলছে, টাকার বিনিময়ে ডাক্তার বানাচ্ছে, তাদের থেকে বড় দেশদ্রোহী কে হতে পারে? তাদের থেকে বড় রাষ্ট্রদ্রোহী কে হতে পারে? তাদের বিরুদ্ধে বিচার চাইছে আজকের আন্দোলনকারীরা, বিচার চাইছে সারা বাংলার সাধারণ মানুষ। জাত নেই, ধর্ম নেই, বর্ণ নেই, সর্বস্তরের মানুষ বিচার চাইছে। বিচার চাওয়াটা কি অপরাধ? পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, আপনার কি দায়িত্ব নয়? আপনি পুলিশ মন্ত্রী, আপনি স্বাস্থ্যমন্ত্রী, আপনার কি দায়িত্ব নয় মানুষের সামনে এসে ঘটনা কি, কেন হয়েছে, কি হতে পারে, কি করছেন তার ব্যাখ্যা করা? আপনি কিছু করছেন না, উল্টে কি করছেন? আমার আপনার ট্যাক্সের টাকা, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে আপনি সুপ্রিম কোর্ট যাচ্ছেন আন্দোলনকে ভেঙে দেওয়ার জন্য, সেখানে টাকা খরচ করছেন। সুপ্রিম কোর্টে কোটি কোটি টাকা বিনিয়োগ করে বড় বড় ব্যারিস্টারকে দিয়ে আপনি ওকালতি করাচ্ছেন। সেই কি বলছে সে উকিল? সে উকিল বলছে আন্দোলন করা যাবে না। এই আপনার আজকের বাংলার মুখ্যমন্ত্রীর দায়িত্ব। তার এটা দায়িত্ব নেই যে তার রাজ্যে একটা দরিদ্র পরিবারের মেয়ে আজকে ধর্ষিতা হলো, খুন হয়ে গেল, তাও হাসপাতালের মধ্যে।
আরে এই বাংলায় আমরা জানতাম কয়লা চোর আছে, বালি চোর, পাথর চোর, সিন্ডিকেট, আমরা জানতাম, আমরা অভ্যস্ত হয়ে গেছিলাম যে কয়লা চোর তৃণমূলের নেতা পাওয়া যাবে, বালি চোর পাওয়া যাবে, গরু পাচারকারী পাওয়া যাবে, পাথর চোর পাওয়া যাবে, জানতাম। এখন বলছে মরা চুরি করছে, ডেড বডি চুরি করে নিচ্ছে হাসপাতাল থেকে। প্রচুর মজা। কোন রাজ্যে বাস করছি আমরা? তথ্য বেরিয়ে আসছে যে মরা দেহের উপরেও ধর্ষণ হয়েছে। জীবন্ত মেয়েকে তো ধর্ষণ করে খুন করছে হাসপাতালের মধ্যে, সেই হাসপাতালের মর্গে মরা মহিলা দেহের উপরেও ধর্ষণ হয়। কোন জায়গায় বাস করছি বলুন আপনারা? এটা কি রাজ্য না নরক? নরক গুলজার, এটা জাহান্নামে নিয়ে গেছে আমাদের এই রাজ্যকে বাংলার মুখ্যমন্ত্রী। মরার উপরে ধর্ষণ, বলুন, তার আবার ভিডিও হয়, কিছুই জানে না কেউ। তুমি স্বাস্থ্যমন্ত্রী, তুমি কি জানো না? তোমার সব দিকে জ্ঞান আছে, এগুলো জ্ঞান নেই তোমার। বাংলার মানুষের কাছে ক্ষমা চাও, তবে বুঝবো তুমি মুখ্যমন্ত্রী। এই বাংলার মানুষ যারা তাকে ভোট দিয়েছে, ভোট দিয়ে তাকে মুখ্যমন্ত্রী করেছে, কে তৃণমূলকে কংগ্রেস আমার জানার দরকার নাই। বাংলার মানুষ তাকে ভোট দিয়েছে, তবে সে মুখ্যমন্ত্রী হয়েছে। বাংলার মানুষ দাবি করছে, তার কোনো পরোয়া করে না সে, কারণ সে জানে ভোট আসবে, আমি জিতার ফন্দি ফিকির বার করে নিব। মোদি আসবে এনআরসি নিয়ে, নাগরিক আইন নিয়ে, আমি মুসলমানকে বলবো আমি তোমাদের ফিরে আসতে হচ্ছে, চিন্তা নাই। এই তো হবে ভোট, এই তো ভোট হচ্ছে বাংলায়। হিন্দু মুসলমানের বিভাজনের ভোট হয় বাংলায়। মোদি একদিক দিয়ে আসবে, দিদি একদিক দিয়ে আসবে, হয়ে গেল। মোদি বাক্স প্যাট্টালি এসে বলবে মুসলমান সব তোমরা অনুপ্রবেশকারী, সব অনুপ্রবেশকারী মেরে বাংলাদেশে দাঁড়িয়ে দিব। আর দিদি বলবে আমি আছি, কোনো চিন্তা নাই, ইনশাল্লাহ, আল্লাহু আকবার, কি বলে জানি না, আমি আছি, চিন্তা নাই, তোমাদের কেউ বাংলাদেশ নিয়ে যেতে পারবে না। আরে ভারতবর্ষের মুসলমান তারা না মোদির ভরসা এখানে আছে, না দিদির ভরসা, না কংগ্রেসের ভরসা, না সিপিএম ভরসা, কারোর ভরসা নাই। সারা জাহানের মুসলমান ভরসা করে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহকে, আর কাউকে ভয় করে না। এখানে বিভাজন তৈরি করা হচ্ছে পরিকল্পিতভাবে, পরিকল্পিতভাবে আমাদের মধ্যে বিভাজন তৈরি করা হয়, হিন্দু মুসলমানের ভোট করানো হয় পরিকল্পিতভাবে। যেই ভোট হয় নাগরিক আইনের গল্প বন্ধ হয়ে যায়, যেই ভোট হয় বাংলাদেশ পাঠানোর গল্প বন্ধ হয়ে যায়। খেয়াল করে দেখুন, আবার ভোট আসবে, মোদি নিয়ে আসবে ইউনিফর্ম সিভিল কোড ইউসিসি, বলবে সকলের জন্য এক আইন। আমরা তার বিরোধিতা আগেই করেছি, কংগ্রেস আগেই বিরোধিতা করেছে। দিদি বলবে আমি আছি, কোনো চিন্তা কিছু হবে না এখান থেকে। দিদি আমাদের এখন বুদ্ধি দিচ্ছে কি, দেখি ফাঁসির ব্যবস্থা করছে, আইন আনছে, দেখি ফাঁসি দিবে। আমাদের বাচ্চারা কাঁধে লালিপপ দেয় না, দিদি মনে করছে বাংলার মানুষকে একটা লালিপপ দিলাম, ফাঁসির আইন দিয়ে এলাম। ফাঁসির আইন কখন আনছে? এই পশ্চিমবঙ্গে যখন ধর্ষণের একের পর এক ঘটনা ঘটে চলেছে, তারপরে নিয়ে আসছে ফাঁসির আইন। এই ফাঁসির আইনে কি বলছে? বলছে 21 দিনের মধ্যে তদন্ত হবে, 30 দিনের মধ্যে ট্রায়াল হবে, তারপরে বিচার হয়ে ফাঁসি হয়ে যাবে। এখানকার পুলিশ আছে অতটা? এখানকার পুলিশ রাস্তা দেখবার পুলিশ নাই, প্যান্ডেল পাহারা দেবার পুলিশ নাই, চোর চোরটা ঠেকানোর পুলিশ নাই, 21 দিনের মধ্যে তদন্ত করে 30 দিনের মধ্যে ফাঁসি দেওয়ার পুলিশ আছে কি বাংলায়? এক। 2 নম্বর, এই আইন তৈরি করা তো সহজ নয়। এর আগে অন্ধ্রপ্রদেশে, মহারাষ্ট্রে এই আইন তৈরি করা হয়েছিল, এখনো তার স্যাংশন হয়নি। 3 নম্বর, এতদিন পর আইন কেন? 4 নম্বর, যে আইন আছে সেই আইনে কি কাউকে ফাঁসি দেওয়া যায় না? বলুন, যে আইন আছে আমাদের দেশে সেই আইনে কি ফাঁসি দেওয়া যায় কি যায় না? যে আইন আছে সেই আইনে ফাঁসি দেওয়া যায়। ধনঞ্জয় চট্টোপাধ্যায়কে ফাঁসি দেওয়া হয়েছিল কলকাতায়। নির্ভয়া কাণ্ডে 4 অপরাধীকে ফাঁসি দেওয়া হয়েছে। আফজাল গুরুকে ফাঁসি দেওয়া হয়েছে, কাসাবকে ফাঁসি দেওয়া হয়েছে। ফাঁসি আমাদের দেশে আছে। নতুন করে ফাঁসির গল্প কেন? নতুন করে ফাঁসির গল্প কখন হচ্ছে? যখন আর্যিকর কাণ্ড ঘটে গেছে, চারিদিকে বাওয়াল হচ্ছে, চারিদিকে মানুষ প্রতিবাদ করছে, এবার ফাঁসির গল্প করে দিদি থামানোর চেষ্টা করছে। দিদি নিজে ফেঁসে গেছে, ফেঁসে গিয়ে নিজে ফাঁস থেকে বার হওয়ার জন্য ফাঁসির গল্প করছে, বাংলার মানুষকে আবার আরেকবার
ধুর বানানোর, বোকা বানানোর চেষ্টা করা হচ্ছে। আপনি মনে করেন, আমি মনে করি আপনাকে ফাঁসি দিব, হাওয়ায় তো ফাঁসি দেওয়া হবে না। ফাঁসি দিতে গেলে কি লাগবে? তথ্য লাগবে, প্রমাণ লাগবে, তবে তো ফাঁসি দিব। দিদি বুদ্ধিমতী কি করেছে, তার এমন এমন চচ্চরটা বানিয়েছে, এমন এমন দুর্নীতিগ্রস্তদের বানিয়েছে হাসপাতালে তথ্য প্রমাণ লোপাট, প্রমাণই লোপাট। আপনি কি করবেন? যদি আপনাকে ফাঁসি দেওয়ার আগে যদি প্রমাণ না দেখাতে পারে কেউ, তাহলে আপনার ফাঁসিটা হবে কি করে? দিদি তাই তার দলের যারা লোকজন তাদেরকে বুদ্ধি দিয়ে বলে দিয়েছে কেমন করে তোমার প্রশাসক হবে। তাই সেই সমস্ত প্রশাসকের এত হিম্মত যে দিনের বেলায় তারা ডাকাতি করে সমস্ত তথ্য লোপাট করে একটা জলজন্ত মেয়ের হত্যাকাণ্ডের কুল কিনারা যাতে না করতে পারে তার জন্য তারা সচেষ্ট হলো। আর দিদি তাদেরকে প্রমোশন দিচ্ছে। ওই সন্দীপ ঘোষ, তাকে দিদি প্রমোশন দিয়ে আরেকটা বড় পদে দিয়ে দিচ্ছে, অথচ সে সন্দীপ ঘোষ এখন জেল কাটছে। বলুন, দিদির কাছে যারা থাকবে তাদেরকে প্রথমে দুর্নীতিগ্রস্ত হতে হবে, তারপর দিদির কাছে তাদের চান্স হবে। এই সন্দীপ ঘোষকে বিরুদ্ধে হাজারটা অভিযোগ, কিচ্ছু করেনি। আক্তার আলী বলে এক ভদ্রলোক আমাদের মুর্শিদাবাদের মেডিকেল কলেজে আছে, সেই বহুদিন আগে এই সন্দীপ ঘোষের বিরুদ্ধে অভিযোগ তুলেছিলেন, চোর, এ অন্যায়কারী, এ অপরাধ করছে, কিছু করেনি। আজ সেই আক্তার আলীর কথার উপরে ভিত্তি করে এই সন্দীপ ঘোষকে গ্রেফতার করতে পারা গেল, পশ্চিমবঙ্গ সরকার সাহায্য করলো না। তাই কোন বাংলায় বাস করছে আমরা বোঝার চেষ্টা করবেন। যে বাংলায় মানুষের অধিকারকে কেড়ে নেওয়ার চেষ্টা করা হয়, যে বাংলায় মানুষকে বিচার দেওয়ার দাবিকে নস্যাৎ করে দেওয়া হয়, বাংলার মুখ্যমন্ত্রীর তার দম্ভ, তার অহংকার, তার শক্তির এতই সে বহিঃপ্রকাশ করছে, আজ বাংলার মানুষ আন্দোলন করতে ভয় পেয়ে যাচ্ছে। মুর্শিদাবাদে কদিন আগে গেছিলাম একটা জায়গায়, একটা তৃণমূল নেতার সঙ্গে দেখা হয়েছিল। তাহলে কি আর কতদিন এসব চলবে? কোনো তো আওয়াজ নাই। আরজিকর কাণ্ড নিয়ে এত বড় ঘটনা ঘটে গেল, বুঝে তা কি করে বলুন? তৃণমূল না করলে উপায় নাই। পেট আর পিঠ বাঁচানোর জন্য আমাদের তৃণমূল করতে হয়। পেট মানে ধান্দা করার জন্য, এদিক ওদিক হলে তখন পুলিশ গিয়ে আমাদেরকে ডিস্টার্ব করবে, তাই পিঠ বাঁচানোর জন্য। তাই পেট আর পিঠ বাঁচানোর এখন তৃণমূল দলের লোকের সংখ্যা বেশি। তারাই করে তৃণমূল, যারা পেটের ধান্দা করতে হয়, কিছু বলতে পারে না কারণ রোজগার করতে হবে। আর তারাই করে তৃণমূল, যাদেরকে পুলিশের হাত থেকে বা মস্তাদের হাত থেকে রক্ষা পেতে হয়। এই পেট আর পিঠের ঝামেলায় আজকে তৃণমূল সংগঠনটাকে ধরে রেখেছে। কিন্তু বাংলার মানুষ আজকে যেভাবে প্রতিবাদে নেমেছে, এই বাংলার মানুষের এই প্রতিবাদের ভাষা, এই প্রতিবাদের স্বর বাংলার মুখ্যমন্ত্রী, আপনি, আপনার পুলিশ, আপনার মস্তান বাহিনী আর বেশি দিন আটকে রাখতে পারবে না। আজকে দেখিয়ে দিল আমাদের ঘরের ছেলেমেয়েরা, জীবনে যারা মিছিল করেনি, মিটিং করেনি, বক্তৃতা করেনি, আজকে তারা দেখিয়ে দিচ্ছে আন্দোলন কাকে করা বলে। বাংলার মুখ্যমন্ত্রী চিঠি পাঠাচ্ছে একটার পর একটা, এসো গো এসো গো এসো গো, নবান্নে এসো। আরে নবান্ন তো নরক হয়ে গেছে, সেখানে গিয়ে কি করবে? আর সব জেনে শুনে বুঝে একটা মুখ্যমন্ত্রী চুপ করে আছে শুধুমাত্র বাংলার মানুষকে ধোঁকা দেওয়ার জন্য। আমাদের একটা জলজান্ত মেয়েকে এইভাবে ধর্ষণ করে খুন করে দেওয়া হলো, আর বাংলার মুখ্যমন্ত্রীর বিবেকের দংশন হয় না, তার অনুতাপ হয় না, তার দুঃখ হয় না, তার অনুভূতি হয় না। এরকম নিষ্ঠুর, নির্মম, হিংস্র মুখ্যমন্ত্রী বাংলার মানুষের কখনো ভালো করতে পারে না। তাই তার প্রতিবাদ হচ্ছে বাংলায়। আমরা সেই প্রতিবাদীদের যে আন্দোলন, সে আন্দোলনকে সমর্থন জানিয়ে আমরা আন্দোলন করছি। তাদের দেখানো পথে আমরা আন্দোলন করছি, আমাদের দেখানো পথে তাদেরকে আন্দোলন করতে বলছি না। আমরা দায়িত্ব নিয়ে বলছি, তাদের দেখানো পথে আমরা আন্দোলন করছি। যারা আন্দোলন করছে তাদেরকে আমাদের ধন্যবাদ। এখানে যারা মা বোন আছেন, ভাবি বুবুর আছেন, গুরুজনেরা আছেন, আপনারা আমাদের সমর্থন করেছেন এই অনশনের জন্য, আপনাদেরকে ধন্যবাদ জানাই, সালাম জানাই। যে সমস্ত ভাইরা বোনেরা অনশন করেছেন 48 ঘন্টা ধরে, আজকে তাদের এই অনশনের কারণ একটাই, তা হলো বিচার চাই। যেমন তারা বলছে বিচার চাই, আমরাও বলছি বিচার চাই। এখানে রাজনীতি নেই, ধর্ম নেই, বর্ণ নেই। আমরা আমাদের একটা ঘরের মেয়ের, তাকে নৃশংসভাবে খুন এবং হত্যার বিচার চাই। এখানে কোনো ভোট নেই, কোনো রাজনীতি নেই, কোনো ধান্দাবাজি নেই। খুব দায়িত্ব নিয়ে কথা বলে গেলাম। জয় হিন্দ, বন্দে মাতরম।